তো এই গল্পের শুরুতে আমরা দেখতে পারি অ্যানা নামের একটা মহিলাকে, যে সকালবেলাও ঘুমাচ্ছিল, আর তখন তার ছেলে জিন এসে তাকে ঘুম থেকে তোলে যাতে করে সে সুইমিং প্র্যাকটিসের জন্য যেতে পারে। সে অ্যানাকে বলে যে মা, দ্রুত ঘুম থেকে উঠে যাও, কারণ আজকে আমার আন্ডার ওয়াটার প্র্যাকটিস আছে। এই প্র্যাকটিসের জন্য আমি 2 দিন ধরে প্রিপারেশন নিচ্ছি। আর যখন জিন এখান থেকে চলে যায় তখন অ্যানা ঘুম থেকে উঠে তো যায়, কিন্তু তখনই সে শুনতে পারে বাইরে পানির অনেক বেশি শব্দ হচ্ছিল। আর যখন অ্যানা জানালা দিয়ে গিয়ে চেক করে তখন সে দেখতে পারে অনেক জোরে বৃষ্টি হচ্ছিল। এরপর সে প্রতিদিনের মতো জিনের জন্য নাস্তা বানানো শুরু করে আর তার মাকে ফোন দিয়ে খোঁজখবর নেওয়া শুরু করে। তার মা তাকে বলে যে তাদের সেখানেও অনেক ভারী বৃষ্টি হচ্ছে। আর এই সমস্ত ব্যাপারগুলো শোনার পরে অ্যানার মনে হয় এগুলো কোনো নর্মাল বিষয় না, এইটা হয়তোবা অ্যাবনর্মাল কিছু হতে পারে। আর এর একটু পরেই ভয়ঙ্কর তুফান শুরু হয়ে যায়। আর এই তুফান দেখে মনে হচ্ছিল এইটা হয়তোবা খুব সহজে থামবে না, মানে কয়েকদিন ধরে তুফান চলতে পারে। এই জন্য অ্যানা তার মাকে বলে যে এই তুফানের মধ্যে আজকে আমি ডিউটিতে যেতে পারবো না। এটা বলে সে কল কাট করে দেয় আর দ্রুত তার ছেলে জেনের জন্য নাস্তা বানানো শুরু করে। কিন্তু হঠাৎই সে পানির ভয়ঙ্কর শব্দ শুনতে পারে। এগুলো শোনার পর তার মনে হচ্ছিল হয়তোবা এগুলো বৃষ্টির সাউন্ড, যেগুলো তুফানের জন্য হচ্ছে। কিন্তু একটু পরেই তার ফ্লোরের মধ্যে সে পানি দেখতে পারে। যদিও প্রথমে তার মনে হচ্ছিল বৃষ্টির পানি ফ্লোরে চলে এসেছে, কিন্তু যখন সে জানালা দিয়ে তাকায় তখন সে পানির বিশাল বড় বড় ঢেউ দেখতে পারে, যেগুলো পুরো শহর ডুবিয়ে দিয়েছে। আসলে এইটা দেখার পরে অ্যানা পুরোপুরি শকড এই জন্য হয়ে গিয়েছিল, কারণ সে 3 নম্বর ফ্লোরে থাকতো আর পানির ঢেউ তার ফ্লোর পর্যন্ত চলে এসেছে, মানে 2 নম্বর ফ্লোর পর্যন্ত পানি ডুবিয়ে দিয়েছে। আর নিচের যেই মানুষগুলো ছিল তাদের অবস্থা তো খারাপ হয়েই গিয়েছে। এই জন্যই অ্যানা অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল, কারণ সে বুঝতে পারছিল হয়তোবা ভয়ঙ্কর কিছু একটা হতে পারে। আর তখনই বিল্ডিংয়ের ম্যানেজমেন্ট টিমের মেসেজ তার কাছে চলে আসে, যারা বলছিল খুব বড় একটা বন্যা হয়েছে, যেই বন্যার জন্য পানি 3 নম্বর ফ্লোর পর্যন্ত চলে এসেছে। এই জন্য সমস্ত রেসিডেন্টসকে দ্রুত ছাদে আসার জন্য বলা হয়েছে। আর যেহেতু এই বন্যার জন্য ইলেকট্রিসিটি কাজ করছে না, এই জন্য তখনই কারেন্ট চলে যায়। এই জন্য এলিভেটরও বন্ধ হয়ে গেছে। এই জন্য সবাইকে সিঁড়ি দিয়ে উপরের দিকে যাওয়ার আহ্বান করা হয়েছে। আমাদের আজকের ভিডিওর স্পন্সর হচ্ছে বিডি জব সার্কুলার অ্যান্ড প্রিপারেশন অ্যাপ্লিকেশন। যদি আপনি চাকরি প্রত্যাশী হয়ে থাকেন, এবার সেটা সরকারি হোক বা বেসরকারি, তাহলে এই অ্যাপ্লিকেশন আপনার জন্য খুবই হেল্পফুল হতে পারে। কারণ এখানে আপনি সরকারি চাকরির পাশাপাশি বেসরকারি চাকরির সার্কুলারও পেয়ে যাবেন। আর এখানে অ্যাপ্লিকেশন করা খুবই সোজা, শুধু মেইলে আপনার সিভি ড্রপ করলেই হবে। তাছাড়া তাদের মক টেস্টের সিস্টেম রয়েছে, যার মাধ্যমে আপনি আপনার মেধা যাচাই করতে পারবেন। চাকরির পাশাপাশি যারা ইউনিভার্সিটিতে ভর্তির প্রিপারেশন নিচ্ছেন, তাদের জন্য অ্যাপ্লিকেশনটা অনেকটাই হেল্পফুল হতে পারে। তবে খুবই সাবধান, চাকরির ব্যাপারে কথাবার্তা বলার সময় কারো সাথে টাকা পয়সার লেনদেন করবেন না, কারণ যদি আপনি টাকা পয়সা দিয়ে প্রতারিত হয়ে যান, সেই ক্ষেত্রে কর্তৃপক্ষ দায়ী থাকবে না, আমিও দায়ী থাকবো না। এই জন্য যদি আপনি টাকা পয়সার লেনদেন করেন, সেটা সম্পূর্ণ দায়ভার আপনাকেই নিতে হবে। তাহলে এখনই ডাউনলোড করুন আপনার কাঙ্ক্ষিত চাকরি পাওয়ার জন্য। চলুন ভিডিওতে ব্যাক করি। এখন এইটা শোনার পরে অ্যানা অনেক বেশি ভয় পেয়ে যায়। এই জন্য সে দ্রুত তার ছেলের আর তার জামা কাপড়গুলো প্যাক করা শুরু করে, কারণ সেগুলো নিয়ে সে ছাদে যাওয়ার প্রিপারেশন নিচ্ছিল। কিন্তু তখনই জো নামের একটা পুলিশ অফিসারের কল তার কাছে চলে আসে, যে তাকে বলে যে আপনার রেস্কিউর দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে। এই জন্য আপনি আপনার জিনিসপত্র আপনার ঘরে রেখে আপনার ছেলেকে নিয়ে ছাদে চলে আসুন, আমি খুব শীঘ্রই এখানে আসছি। আর তখন আমরা জানতে পারি অ্যানা হচ্ছে একজন ডক্টর, তাও সে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ন্যাচারাল ডিজাস্টার প্রেডিকশন এক্সপার্ট। এই জন্যই অ্যানা আগে থেকেই সতর্ক ছিল, কারণ সে এটা খুব ভালো করেই জানতো এমন কিছু একটা হতে পারে। এখন অ্যানা এই সমস্ত ব্যাপারগুলোতে একেবারেই কেয়ার না করে তার বাচ্চার ওষুধ একটা বক্সের মধ্যে ভরে সেগুলোকে একটা ব্যাগের মধ্যে ভরে দ্রুত সেখান থেকে বেরিয়ে চলে আসে। তবে বের হওয়ার পরে সে পুরোপুরি শক্ট হয়ে যায়। সে দেখতে পারে পানিতে ফ্লোর ভরে গিয়েছিল। সমস্ত নেভাররা দ্রুত বিল্ডিং থেকে বেরিয়ে যেই কোনো উপায়ে সিঁড়ি দিয়ে ছাদের দিকে যাওয়ার চেষ্টা করছিল। আর যখন অ্যানা সিঁড়ি দিয়ে উপরে যাওয়ার চেষ্টা করে, তখন সে দেখতে পারে এখানে অনেক বেশি ভিড় হয়ে গিয়েছিল। আসলে সে জানতে পারে উপরে যাওয়ার রাস্তা কিছু একটা দিয়ে ব্লক করা হয়েছে, যেই জন্য তারা কোনোভাবেই উপরে যেতে পারছিল না। এই জন্যই এখানে বড় একটা ভিড় লেগে গেছে। এই জন্য অ্যানা তার বাচ্চাকে নিয়ে ইমার্জেন্সি সিঁড়ির দিকে দৌড়ে যাওয়ার চেষ্টা করে। তবে যখন সে ইমার্জেন্সি সিঁড়ির দিকে যাচ্ছিল, তখন সে তার বাচ্চাকে শান্ত করারও চেষ্টা করছিল। তবে তার বাচ্চা যেহেতু এই ভয়ঙ্কর একটা দৃশ্য দেখে ফেলেছে, এই জন্য সে কোনোভাবে শান্ত হওয়ার নাম নিচ্ছিল না। সে দেখতে পেয়েছে এই পানির মধ্যে মানুষ তার জীবন বাঁচানোর জন্য কিভাবে সাঁতরাচ্ছে। এই জন্য অ্যানা তার মনোযোগ অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য গানও গাওয়া শুরু করে। আর এমন করে যখন অ্যানা অনেকটা উপরে চলে আসে, তখন সে দেখতে পারে ইমার্জেন্সি সিঁড়িও ব্লক করে দেওয়া হয়েছে। আসলে নেবাররা এখানে জিনিসপত্র রেখে পুরো সিঁড়িটা ব্লক করে দিয়েছে। এই জন্য সে কোনোভাবে উপরে যেতে পারছিল না। এই জন্য সে সিঁড়ির সাইড দিয়ে উপরের দিকে যাওয়ার চেষ্টা করে, কিন্তু এমনটা করার সময় তার পা পিছলে যায়, যেই জন্য সে পড়তে পড়তে কোনো রকমে বেঁচে যায়।
এই জন্য বাধ্য হয়ে অ্যানাকে তার ছেলেকে নিয়ে দ্রুত আবারও মেইন সিঁড়ির দিকে আসতে হয়। তবে এখানে এসে সে দেখতে পারে সবাই ভিড় জমিয়ে দাঁড়িয়েছিল, মানে সেই সমস্যার সমাধান এখনও হয়নি। কিন্তু তখনই সামনের একটা বিল্ডিংয়ে সে জো নামের সেই অফিসারকে দেখতে পারে যে তাকে খুঁজে বেড়াচ্ছিল। এই জন্য সে তাকে ডাকাডাকি করে এবং ইশারা করে তার সম্পর্কে বলার চেষ্টা করে, তবে এতে কোনো লাভই হয় না। কিন্তু তখন হঠাৎ করে সে বুঝতে পারে তার ছেলে জিন তার সঙ্গে নেই। আর যখন সে তাকে খোঁজাখুঁজি শুরু করে তখন সে জিনকে অন্য একটা অ্যাপার্টমেন্টের মধ্যে যেতে দেখতে পারে। এই জন্য সে দ্রুত তার ছেলেকে নেয়ার জন্য সেই অ্যাপার্টমেন্টের মধ্যে ঢুকে যায় আর তাকে ফলো করা শুরু করে। কিন্তু তখনই সবাই দেখতে পারে বিশাল বড় একটা ঢেউ দ্রুত গতিতে তাদের দিকে আসছিল। এটা দেখার পরে সবাই পুরোপুরি শক্ট হয়ে যায়, কারণ তারা বুঝতে পারছিল এখানেই তাদের জীবন শেষ। আর তখনই সেই ঢেউটা এসে আক্রমণ করে দেয় আর তাদের সবাইকে সেখানেই ডুবিয়ে ফেলে। আর তখনই অ্যানা তার পুরনো একটা স্মৃতির মধ্যে চলে যায়। সে দেখতে পারে সে আর তার হাজব্যান্ড একটা গাড়ির মধ্যে বন্দী ছিল আর আস্তে আস্তে করে পানির মধ্যে ডুবে যাচ্ছিল। কিন্তু তখন অনেক কষ্টে অ্যানা আবারও প্রেজেন্টে ব্যাক করে, মানে সে স্বপ্ন থেকে বেরিয়ে চলে আসে আর দ্রুত পানির নিচে সাঁতরে তার ছেলেকে খুঁজে বের করার চেষ্টা করে। তবে এমন তাড়াহুড়ো করতে গিয়ে তার ছেলের মেডিসিনের ব্যাগটা তার হাত থেকে ছুটে যায়। এরপরে অ্যানা দ্রুত উপরের দিকে ওঠার চেষ্টা করে আর তার ছেলেকে খুঁজে বের করার চেষ্টা করে। এই পানির মধ্যে যেই সমস্ত মানুষের মৃত্যু হয়ে গিয়েছিল তাদের ডেড বডির মাঝে সে তার ছেলেকে খুঁজে বের করার চেষ্টা করে। আর অনেক খোঁজাখুঁজি করার পরে ফাইনালি সে তার ছেলেকে পেয়ে যায়, যে তখন বেহুশ অবস্থায় ছিল। যেহেতু অ্যানা একজন ডক্টর ছিল এই জন্য সে এটা খুব ভালো করেই জানতো তার ছেলে মাত্রই বেহুশ হয়েছে। এই জন্য সে তাকে হুঁশে আনার চেষ্টা করে, তবে এতেও কোনো লাভ হয় না। এই জন্য সে তার ছেলেকে নিয়ে দরজার লক খুলে সেখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে, তবে এতে করেও কোনো লাভ হয় না, কারণ দরজাটা বাইরে থেকে লক করা ছিল। আর যেহেতু অ্যানা নিজেও অনেকক্ষণ ধরে নিঃশ্বাস বন্ধ করে রেখেছিল এই জন্য তার অবস্থাও অনেকটা খারাপ হয়ে গিয়েছিল, সে বেহুশ হওয়ার অবস্থায় চলে এসেছিল। কিন্তু তখনই এখানে ইন্সপেক্টর জো চলে আসে। সে এসে কোনো রকমে তাদেরকে সেভ করে। সে দরজা খুলে মধ্যে এসে তাদেরকে বাইরে বের করে আর কোনো রকমের টেনে উপরে নিয়ে আসে। আর উপরে আসার সঙ্গে সঙ্গে অ্যানা তার ছেলেকে সিপিআর দেয়, যেই জন্য তার ছেলেও জ্ঞান ফিরে পায়। এই জন্য অ্যানা তার ছেলেকে জড়িয়ে ধরে তাকে শান্ত করার চেষ্টা করে। আর তখন জো তার রিপোর্টটা রেকর্ডিং করে ফেলে। সে বলে যে আমি অ্যানা আর তার ছেলেকে পানির নিচ থেকে উদ্ধার করেছি, মানে তাদের জীবন আমি একবার সেভ করেছি। এখন আমি তাদেরকে বিল্ডিং থেকে বের করার প্রিপারেশন নিচ্ছি। এরপরে জো অ্যানাকে বলে যে এখন আমাদেরকে যেই কোনো উপায়ে রুপটপে যেতে হবে, কারণ সেখানে কিছুক্ষণ পরে হেলিকপ্টার আসবে, তারা আমাদেরকে এখান থেকে রেস্কিউ করে নিয়ে যাবে। তবে যখন তারা উপরে যাচ্ছিল তখন অ্যানার ছেলে অ্যানাকে বলে যে আমার অনেক বছর আগের পুরনো একটা ঘটনা মনে পড়ে গিয়েছে, যখন আমাদের গাড়ি পানির নিচে ডুবে গিয়েছিল আর আমার বাবার সেখানে মৃত্যু হয়ে গিয়েছিল। তবে এগুলো শোনার পরে অ্যানা তাকে শান্ত করার জন্য আবারও গান গাওয়া শুরু করে। এরপরে সিঁড়ি দিয়ে ওঠার সময় জো অ্যানাকে বলে যে আমি দেখলাম পানিগুলো নোনতা, কিন্তু এগুলো বৃষ্টির পানি হওয়ার কথা ছিল, মানে এগুলো মিঠা পানি হওয়ার কথা ছিল। আসলে অ্যান্টার্কটিকাতে বড় একটা অ্যাস্টেরয়েড এসে পড়েছে, যেই জন্য বরফগুলো গলে সমুদ্রের পানির সঙ্গে মিশে গিয়েছে। পুরো জাপান ডুবে গিয়েছে, যার মানে কিছুক্ষণ পরে আমাদের এখানেও সমস্ত কিছু ডুবে যাবে, এই বিল্ডিংটাও ডুবে যাবে। এই জন্য আমাদের দ্রুত এখান থেকে চলে যেতে হবে। আর এগুলো শোনার পরে অ্যানা পুরোপুরি শক্ট হয়ে যায়। এই জন্য সে যোগে জিজ্ঞেস করে যে এত বড় একটা ডিজাস্টারের কথা এক্সপার্টরা কিভাবে গেস করতে পারলো না। তখন জোতাকে বলে যে তারা এটা গেস করতে পেরেছিল, কিন্তু সঠিক সময়ে সঠিক প্রিপারেশন নিতে পারেনি, এই জন্য পুরো দুনিয়া আজকের ধ্বংসের মুখে চলে এসেছে। সে তাকে বলে যে এই ডিজাস্টারের জন্য প্রায় পুরো মানব জাতি ধ্বংস হয়ে যাবে, মানে পৃথিবী পুরো মানব শূন্য হয়ে যাবে। এই জন্য সে অ্যানাকে বলে যে এখন তোমার কাঁধে গুরু দায়িত্ব, তোমাকেই মানব জাতিকে নতুন করে গড়তে হবে, মানে তোমাকে নতুন একটা স্পেসিস বানাতে হবে। আর সে তাকে এইটাও মনে করিয়ে দেয় যে অ্যানা হচ্ছে গিয়ে সেই দুইজনের মধ্যে একজন যারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে রোবটের মধ্যে মানুষের মতো ইমোশন দিতে সফল হয়েছিল। এই জন্যই সে তাকে সেভ করার জন্য এখানে এসেছে। সে তাকে বলে যে তোমার হিউ নামের যেই ম্যানেজার ছিল সে হঠাৎ করেই কোথায় যেন গায়েব হয়ে গেছে। অনেক খোঁজাখুঁজি করার পরেও তাকে কোথাও খুঁজে পাওয়া যায়নি, এই জন্য তাকে মৃত ভেবে নেওয়া হয়েছে। এই জন্যই আমি তোমাকে সেভ করার জন্য এসেছি। আসলে ল্যাবে তোমার জন্য কিছু হিউম্যান লাইক বডি প্রিপেয়ার করা হয়েছে, যাদের মধ্যে ইন্টেলিজেন্স এবং রিপ্রোডাকশনের সমস্ত ফ্যাসিলিটি আছে। এখন শুধুমাত্র তাদের মধ্যে মানুষের মতো ইমোশন যুক্ত করতে হবে। মানে আমরা বুঝতে পারি এখন অ্যানার উপরেই পুরো জিনিসটা ভর করছে। মানে যদি অ্যানা সফল হয় তাহলে পৃথিবী আবারও নতুন করে সাজানো সম্ভব হবে, নয়তোবা পৃথিবী এখানেই শেষ হয়ে যাবে। এরপর যখন অ্যানা উপরের দিকে উঠছিল তখন হঠাৎই তার ছেলে জিন বলে তার বাথরুমে যেতে হবে। এই জন্য তারা দুজন মিলে দ্রুত একটা অ্যাপার্টমেন্টের মধ্যে ঢুকে যায় আর জিনকে বাথরুমে ঢুকিয়ে দেয়।
তবে তখনই জো হায়ার অথরিটির কাছে রিপোর্ট করে বলে যে আমরা 15 নম্বর ফ্লোরে আছি। তবে তার কথাবার্তা আমরা এই জিনিসটা স্পষ্টভাবে বুঝতে পারি, সে কিছু একটা লুকানোর চেষ্টা করছে, সে অ্যানার কাছ থেকে কিছু একটা গোপন করছে। এটা সে এই জন্য করছে কারণ অ্যানা কোনো কথাবার্তা ছাড়াই তার সঙ্গ দিচ্ছে। যদি সে সত্যিটা বলে দেয় তাহলে হয়তো অ্যানা তার সঙ্গ নাও দিতে পারে। জোয়ের কল যখন কাট হয়ে যায় তখন অ্যানা জোয়ের ডিভাইস দিয়ে তার মাকে কল দেয়। তার মা তাকে বলে যে তারা বিল্ডিংয়ের উপরের ফ্লোরে চলে এসেছে। তবে তার মা কান্না করতে করতে বলে যে এই তুফানের মধ্যে আমাদের বেঁচে থাকার কোনো সম্ভাবনা দেখছে না। কিন্তু সে অ্যানাকে শান্ত থাকার জন্য বলে সে তাদের কথা চিন্তা করতে না করে। সে বলে যে সম্পূর্ণ ফোকাস তোমাকে এবং তোমার ছেলেকে বাঁচানোর দিকে দাও। এই জন্য অ্যানাও কান্না করতে করতে তার মাকে গুড বাই বলে। আর যখন সে কলটা কাট করে দেয় তখন তার ছেলেও বাথরুম থেকে বেরিয়ে চলে আসে। তবে এরপরে যখনই তারা এখান থেকে বেরিয়ে যাওয়ার প্রিপারেশন নিচ্ছিল তখনই পানির প্রেশারের জন্য গ্যাস পাইপ লিক হয়ে যায় আর এখানে একটা বিস্ফোরণের শঙ্কা দেখা দেয়। এই জন্য জো দ্রুত তাদেরকে নিয়ে বের হয়ে যাওয়ার একটা রাস্তা খোঁজার চেষ্টা করে। তবে যতক্ষণে তারা এখান থেকে বেরিয়ে যেত তার আগেই এখানে বিশাল বড় একটা ব্লাস্ট হয়ে যায়, যেই জন্য বিল্ডিংয়ের মধ্যে আগুন লেগে যায়। এই জন্য এখন তাদের কাছে ব্যালকনি দিয়ে উপরে যাওয়া ছাড়া আর অন্য কোনো অপশন ছিল না। এই জন্য তারা ব্যালকনি দিয়েই উপরের দিকে যাওয়ার চেষ্টা করে। তবে যখন অ্যানা ব্যালকনি দিয়ে উপরের দিকে যাচ্ছিল তখন তার ব্যালেন্স নষ্ট হয়ে যায় আর সে সোজা পানির মধ্যে নিচে পড়ে যায়। কিন্তু সে খুব সহজেই আবার সারফেসে চলে আসে। এরপর সে একটা বোট ধরে ফেলে যাতে করে কোনো রকমে নিজেকে বাঁচাতে পারে। এরপর সে তার ছেলেকে ইশারা করে বলে সে সম্পূর্ণ সুস্থ আছে এবং তার পেছন পেছনই আসছে। এইটা বলে সে সাঁতরানো শুরু করে আর বিল্ডিংয়ের ভেতরে ঢোকার চেষ্টা করে। একটু পরে যখন সে সফলভাবে বিল্ডিংয়ের মধ্যে চলে আসে তখন সে বুঝতে পারে সে 10 নম্বর ফ্লোরে আছে। কিন্তু তখন সে এলিভেটরের মধ্যে তার একজন নেবারের আটকে পড়ার শব্দ শুনতে পারে। এই জন্য সে তাকে সেভ করার জন্য লিফটের দরজা খোলার চেষ্টা করে। কিন্তু তখনই বড় একটা ঢেউ এসে আবারও অ্যানাকে পানির নিচে তলিয়ে ফেলে, যেই জন্য অ্যানা আবারও পানির নিচে ডুবে যায়। আর তখন অ্যানা আবারও তার সেই স্মৃতিতে ব্যাক করে, মানে সে আবারও সেই ঘোরের মধ্যে চলে যায়। অ্যানা দেখতে পারে সেই দিন যখন তাদের গাড়ি পানির মধ্যে ডুবে গিয়েছিল তখন তারা সবাই খুবই প্যানিক হয়ে গিয়েছিল। তার হাজব্যান্ড বুঝতেই পারছিল না সে কি করবে, আর অ্যানাও বুঝতে পারছিল না কিভাবে সে তার হাজব্যান্ড আর ছেলেকে সেভ করবে। তার হাজব্যান্ড কোনো রকমে তার ছেলের সিট বেল্ট খুলে তাকে নিয়ে বাইরে বেরোয়ার চেষ্টা করে। অ্যানা তাদেরকে শান্ত করে বলে সব কিছু ঠিক হয়ে যাবে। তবে যখন তার হাজব্যান্ড বাইরে বেরিয়ে আসে তখন তার পা কোনো একটা জায়গায় আটকা পড়ে যায়। এই জন্য সে কোনোভাবে আর নড়তে পারছিল না। যদিও অ্যানা তার হাজব্যান্ডকে বাঁচানোর অনেক চেষ্টা করেছিল তবে কোনোভাবেই লাভ হয়নি। এই জন্য বাধ্য হয়ে তার ছেলেকে নিয়েই তার উপরে চলে আসতে হয়েছিল, মানে তার হাজব্যান্ডকে নিচে রেখে দিয়েই চলে আসতে হয়েছিল কারণ যাতে তার ছেলেরও মৃত্যু না হয়ে যায়। আর তখনই অ্যানা এই স্বপ্ন থেকে বাইরে বেরিয়ে চলে আসে আর সে নিজেও পানির সার্ফেসে চলে আসে। সে দেখতে পারে সে এলিভেটর থেকে অনেকটা দূরে চলে এসেছে আর এখন সে 18 নম্বর ফ্লোরে ছিল। অ্যানা এখন মন থেকে পুরোপুরি ভেঙে পড়েছে কারণ সে তার নেবারকেও সেভ করতে পারেনি। একটা সময় সে তো তার হাজব্যান্ডকে সেভ করতে পারেইনি। আর তখনই তার সামনে জো চলে আসে। সে তাকে বলে দ্রুত উপরে যাওয়ার জন্য কারণ উপরে তার ছেলের অবস্থা খুব একটা ভালো না। এই জন্য অ্যানা দৌড়ে তার ছেলের কাছে চলে আসে। সে দেখতে পারে তার ছেলের সুগার অ্যাটাক চলে এসেছে। এই জন্য সে বুঝতে পারছিল না এখন তাকে সে কিভাবে সেভ করবে। যখন জো তার মেডিসিনের ব্যাপারে তাকে জিজ্ঞেস করে তখন অ্যানা বলে মেডিসিন পানির সাথে চলে গিয়েছে। এই জন্য এখন আমি কি করব আমি নিজেও বুঝতে পারছি না। তবে অ্যানা হাল ছেড়ে দিতে চাইছিল না। সে তাকে কোলে নিয়ে দৌড়াদৌড়ি শুরু করে। সে তাকে যেই কোনো উপায়ে চিকিৎসা দিতে চাইছিল। দৌড়াতে দৌড়াতে তাদের সামনে প্রথমে যেই অ্যাপার্টমেন্ট চলে আসে সে দৌড়ে সেই অ্যাপার্টমেন্টের মধ্যে ঢুকে যায়। এই অ্যাপার্টমেন্টের মালিক ছিল একজন বৃদ্ধ। সে প্রথমেই ভেতরে গিয়ে বৃদ্ধর কাছে মাপ চায় আর এরপরে জিনকে মাটিতে রেখে চারপাশে ভালো করে চেক করা শুরু করে। এরপর সে ফ্রিজ খুলে ফ্রিজের থেকে জুসের বোতল নিয়ে সেগুলোর মধ্যে অনেক বেশি চিনি মিশিয়ে তার ছেলেকে খাওয়ানো শুরু করে। আর যখন সে তার ছেলেকে জুস খাওয়াচ্ছিল তখন তার অ্যাসিস্ট্যান্ট হিউন সম্পর্কে তার একটা স্মৃতি মনে পড়ে যায়। আসলে অ্যানার হাজব্যান্ডের মৃত্যুর পরে অ্যানা তার বাচ্চাকে পালতে চাইছিল না কারণ অ্যানার মনে হচ্ছিল সে হয়তোবা কখনোই রেসপন্সিবল মা হতে পারবে না। কিন্তু তার অ্যাসিস্ট্যান্ট হিউন তাকে বারবার করে না করে সে তাকে বলছিল যে এমনটা কোনোভাবেই করার চেষ্টা করবে না, তুমি ভালো একজন মা হতে পারবে। তাছাড়া যখন সঠিক সময় চলে আসবে তখন তোমার থেকে তোমার বাচ্চাকে কোম্পানি নিয়ে নেবে, আমার থেকেও আমার বাচ্চাকে কোম্পানি নিয়ে নেবে। আর তখন এই ব্যাপারটা আমরা ক্লিয়ারলি বুঝতে পারি যে আসলে অ্যানা এবং হিউন তাদের বাচ্চাদেরকে নিজে বানিয়েছে। আসলে তারা দুজনই প্রথমবারের মতো সফলভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে রোবটের মধ্যে মানুষের ইমোশন যুক্ত করতে সফল হয়েছিল। এরপরে হিউন তাকে বলে যে আমি এই জিনিসটা নিয়ে সবসময় গিল্টি ফিল করি যে আমার বাচ্চাকে আমি নিজে বানিয়েছি কারণ আমি জানতাম না আমি তার সঙ্গে এতটা অ্যাটাচড হয়ে যাব। আর তখনই অ্যানা তার স্মৃতি থেকে বাইরে বেরিয়ে আসে আর সে দেখতে পারে তার ছেলে পুরোপুরি সুস্থ হয়ে গেছে। তবে সে তার মাকে সরি বলে যে আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি, এই জন্য আমার কাপড় নষ্ট হয়ে গেছে।
আর যখন অ্যানা তার কাপড় পরিষ্কার করতে যায় তখন সে দেখতে পারে সূর্য উঠে গেছে আর তুফান অনেকটাই কমে গিয়েছে, মানে পানিগুলো আস্তে আস্তে নিচের দিকে নামা শুরু করেছে। এটা দেখার পরে সে অনেক বেশি হ্যাপি হয়ে যায়। তবে তখন জো এসে তাকে বলে যে এটা হচ্ছে অস্থায়ী একটু স্বস্তি, কারণ হয়তোবা তুফান আবারও ব্যাক করতে পারে, আর এই জন্যই আমাদের প্রিপেয়ার্ড থাকা উচিত। আর এরপর জো তার সাথে সেই সত্যিটা শেয়ার করে যেটা এতক্ষণ পর্যন্ত সে লুকিয়েছিল। জো তাকে বলে যখন তুমি ল্যাবে ব্যাক করবে তখন তোমার বাচ্চা তোমার থেকে ছিনিয়ে নেওয়া হবে। তাছাড়া আমিও হচ্ছে সেই সমস্ত বাচ্চাগুলোর মধ্যেই একজন যাদের মা তাদেরকে ল্যাবে রেখে দিয়ে চলে গিয়েছিল। এই জন্য আমি মানব জাতিকে হেট করি, আমি তাদের ইমোশনের সঙ্গে কখনোই কানেক্ট হতে চাই না। আসলে জো ইচ্ছা করে তাকে এই সমস্ত কথাগুলো বলেছিল কারণ সে অ্যানার রিয়েকশন দেখতে চাইছিল। যদিও এইটার প্রভাব অ্যানার উপরে পড়েছিল, কিন্তু অ্যানা তার ইমোশন লুকিয়ে ফেলেছিল। সে এখন জোয়ের সামনে চুপ করে দাঁড়িয়েছিল, সে জোয়ের কথার অ্যান্সারও দিচ্ছিল না। আর তখনই তুফান আবারও শুরু হয়ে যায়। এই জন্য তারা দুজন দ্রুত তার ছেলেকে নিয়ে এখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে যখন অ্যানা উপরের দিকে উঠছিল তখন সে একটা লোককে দেখতে পারে যে তার ওয়াইফকে নিয়ে বসেছিল। আসলে তার ওয়াইফ প্রেগনেন্ট ছিল, আর তাকে দেখে স্পষ্ট এটা বোঝা যাচ্ছিল খুব শীঘ্রই তার ডেলিভারি হবে। এই জন্য সেই লোকটা অ্যানার কাছে সাহায্য চাই, কিন্তু জো তাকে বলে আমাদের কাছে খুব বেশি একটা সময় নেই, আমাদেরকে যত দ্রুত সম্ভব উপরে উঠতে হবে। এই জন্য অ্যানা সেই লোকটাকে সরি বলে উপরে চলে আসে, কিন্তু একটু উপরে গিয়েই অ্যানা ভেতর থেকে পুরোপুরি ভেঙে পড়ে। আর সে জোকে বলে যে আমি আমার বাচ্চাকে কোনোভাবেই ছাড়তে পারবো না, আমি আমার থেকে তাকে কখনোই দূরে সরাতে পারবো না। এই জন্য জো তাকে বলে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব তোমাকে সাহায্য করতে, যাতে করে তোমার বাচ্চা তোমার সঙ্গেই থাকে। এটা বলে সে তাকে নিয়ে দ্রুত উপরে চলে আসে, আর ফাইনালি তারা ছাদে পৌঁছে যায়। এখানে ল্যাবের একটা টিম অলরেডি উপস্থিত ছিল, যাদের হেড ছিল কিম নামের একটা লোক। কিম অ্যানাকে বলে আমরা তোমার ছেলে জিনকে তোমার থেকে নিয়ে যাব। আর আমরা দেখতে পারি তারা বারবার করে জিনকে নিউ হিউম্যান 77 বলে ডাকছিল। আর সে অ্যানাকে বলে তোমাকে নিউ হিউম্যান বানানোতে বেশি ফোকাস করতে হবে, এই জন্য তোমার কাজ তোমাকে কন্টিনিউ করতে হবে। এইটা বলেই তারা জিনকে তার থেকে দূরে সরিয়ে ফেলে। অ্যানা যদিও বারবার করে তাদেরকে আটকানোর চেষ্টা করছিল, কিন্তু সে কোনোভাবেই কিছু করতে পারছিল না। এরপরে অ্যানা দৌড়ে গিয়ে জোয়ের কাছে সাহায্য চাওয়া শুরু করে, কিন্তু জো তাকে বলে আমি তোমাকে মিথ্যা কথা বলেছিলাম, আসলে তোমার অ্যাসিস্ট্যান্ট হিউন মারা যায়নি, সে বরং তার মেয়েকে নিয়ে পালিয়ে গেছে। এইটা প্রমাণ করে যে তোমার অ্যাসিস্ট্যান্ট তোমার মেয়েকে ভালোবাসতো, এই জন্য সে তাকে নিয়ে পালিয়ে গেছে। কিন্তু তুমি এইটা জানা সত্ত্বেও যে ল্যাবের মানুষ তোমাকে পেলে তোমার ছেলেকে তোমার থেকে নিয়ে যাবে, তারপরও তুমি আমার সঙ্গে এসেছো, মানে তোমার ছেলের প্রতি খুব বেশি একটা ভালোবাসা নেই। এতটুকু বলেই জো সেখান থেকে বেরিয়ে চলে যায়। এরপরে যখন অ্যানা দেখতে পারে তার ছেলেকে সিডেকটিভ ইনজেকশন দেওয়া হচ্ছে তখন সে মন থেকে ভেঙে পড়ে, আর সে জোরে জোরে চিৎকার করা শুরু করে। এরপর তারা সবাই মিলে তার ছেলের চুল কেটে ফেলা শুরু করে যাতে করে তার ব্রেইন তারা খুলতে পারে। এইটা দেখার পরে অ্যানা পাগলের মতো দৌড়ে কিমের কাছে চলে আসে আর তার পায়ে ধরে রিকোয়েস্ট করা শুরু করে যাতে তার ছেলেকে ছেড়ে দেয়া হয়। কিন্তু কিম কোনোভাবেই তার ছেলেকে ছাড়তে চাইছিল না, উল্টো সে তাকে বলে যে তোমার বানানো মডেল সফল হয়েছে, মানে সে তার ছেলের জিনের কথা বলছিল। আর কিম তাকে বলে যে এই মডেলের ব্যবহার করে আমরা আরও অনেক মডেল বানিয়ে ফেলবো। আসলে এটা তোমারই কথা ছিল। আসলে যখন অ্যানা এই মডেল বানিয়েছিল তখন সে নিজেই তাদেরকে বলেছিল এই মডেলের ব্যবহার করে পরবর্তীতে আমরা আরও অনেক নতুন হিউম্যান বানাতে পারবো। এই জন্য এখন ল্যাব এই মডেলকে ব্যবহার করে নতুন মডেল বানানোর প্রিপারেশন নিচ্ছে। তবে অ্যানা কোনোভাবেই এটা মানতে পারছিল না। এই জন্য কিম তাকে বলে যে এখানে সবাইকে এক এক করে মেরে ফেলা হবে, তবে শুধুমাত্র তোমাকে যাওয়ার পারমিশন দেয়া হবে। এই জন্য অ্যানা দ্রুত চলে আসে তার ছেলেকে শেষবারের মতো দেখার জন্য। সে তার ছেলেকে শেষবারের মতো জড়িয়ে ধরে গুড বাই বলে দ্রুত হেলিকপ্টারের দিকে যাওয়া শুরু করে। যখন সে হেলিকপ্টারে বসে তখন দুইটা সোলজার তার ছেলের ব্রেইন নিয়ে তার সামনে চলে আসে। আসলে তার ব্রেইন তার মাথা থেকে খুলে ফেলা হয়েছিল, যেটা নিয়ে তারা অ্যানার সঙ্গে এখন এখান থেকে চলে যাবে। আর পরের সিনেই আমরা ল্যাবের মানুষের সঙ্গে অ্যানাকে দেখতে পারি যে একটা স্পেসশিপের মধ্যে ছিল। আসলে এই স্পেসশিপগুলো পৃথিবীর চারপাশে চক্কর কাটছিল। একটু পরে অ্যানার কাছে সিউ নামের একটা লোক কল দেয়। সে তাকে বলে যে সেই হচ্ছে এই মিশনের হেড। সে তাকে বলে যে কিছুক্ষণ পরে 7টা ম্যাটেরিয়র এসে পৃথিবীতে আক্রমণ করবে, আর তাদের থেকে পৃথিবী বাঁচানোর জন্য এই ল্যাব পুরো 7টা স্পেসশিপ লঞ্চ করেছে। এই স্পেসশিপগুলো পৃথিবীর বিভিন্ন জায়গায় পাঠানো হয়েছে, আর এই স্পেসশিপের মধ্যে যেই মানুষগুলো থাকবে তারাই হবে দুনিয়ার শেষ সার্ভাইভার। সিউ তাকে বলে যে আমরা দ্রুত ইজাবেলা ল্যাবের মধ্যে যাচ্ছি, যেখানে আমরা খুব সহজেই হিউম্যান বডি বানাতে পারবো। তবে তুমি হচ্ছে গিয়ে একমাত্র পার্সন যে সেই বডির মধ্যে হিউম্যান ইমোশন দিতে পারবে।
তাছাড়া আমরা এইবার শুধু বাচ্চা বানাবো না, আমরা মা আর বাচ্চা দুজনকেই বানাবো। এতে করে হিউম্যান রিপ্রোডাকশন খুব দ্রুত গতিতে হবে। আর যদি আমরা একবার সফল হয়ে যাই, তাহলে এত বড় বন্যা থেকে পৃথিবী থেকে যেভাবে মানুষ গায়েব হয়ে গেছে, ঠিক একই গতিতে আমরা আবারও পৃথিবীতে মানুষের বসতি স্থাপন করতে সফল হব এবং পৃথিবী আবারও আস্তে আস্তে করে মানুষে ভরে উঠবে। তবে অ্যানা তাকে বলে যে যদি এই নতুন হিউম্যান সারভাইভ করতে চায়, তাহলে তাদেরকে প্রথমে হিউম্যান সারভাইভাল স্ট্রিং সম্পর্কে জানতে হবে। আর এইটা জানতে হলে তাদের মধ্যে মেটার্নাল স্ট্রিং থাকা জরুরি। এই স্ট্রিং প্রথমে মায়ের মধ্যে দিতে হবে, যাতে করে খুব সহজে রিপ্রোডাকশনের মাধ্যমে সেটা ছেলের মধ্যেও চলে আসে। অ্যানা তাকে বলে যে এক্সপেরিমেন্টটা প্রথমে মায়ের উপরে করা হবে, এরপরে মায়ের কাছ থেকে বাচ্চাকে লুকিয়ে ফেলা হবে আর মাকে অনেক কষ্টের মাধ্যমে অনেকগুলো সারভাইভাল স্টেপ পার করে তার বাচ্চাকে খুঁজে বের করতে হবে। আর যখন সে একবার খুঁজে বের করে ফেলবে, তখন এই প্রসেসটা বারবার করে কন্টিনিউ করা হবে। আর ট্রেনিং শেষ হয়ে গেলে আমরা মাকে আবারও লেভেল 0 থেকে টেস্ট করা শুরু করব। যদি সে কোনো বাধা ছাড়াই তার বাচ্চাকে খুঁজে বের করে ফেলতে পারে, তাহলে এক্সপেরিমেন্ট সফল হিসেবে ধরা হবে। তখন সু তাকে বলে যে যদি মা বাচ্চাকে খুঁজে না পায়, তাহলে হিউম্যান ইনস্টিংক্ট হয়ে যাবে, মানে তাহলে এক্সপেরিমেন্টটা ব্যর্থ হয়ে যাবে। তবে অ্যানা তাকে কোনো একটা অ্যান্সার দিতে যেত, তার আগেই তাদের সামনের স্পেসশিপটা ব্লাস্ট হয়ে যায় আর স্পেসশিপের টুকরোগুলো তাদের স্পেসশিপের দিকে আসা শুরু করে। একটু পরে তাদের স্পেসশিপের মধ্যেও সেই টুকরোগুলো ঢুকে যায়। তো এখন সিনটা এখানে কাট হয়ে যায়। আমরা অ্যানাকে দেখতে পারি আবারও তার বিছানায়, যেমনটা আমরা মুভির শুরুতে দেখতে পেয়েছিলাম। আসলে অ্যানা তার বিছানায় ঘুমিয়েছিল আর তখন সে ঘুম থেকে উঠে, তাও তার ছেলে জিনের ডাকাডাকিতে। তার ছেলে জিন তাকে বলে যে এখানে একটা সুইমিং পুল বানানো হয়েছে। আর যখন অ্যানা ঘুম থেকে উঠে, তখন আমরা তার টি শার্টের উপরে 491 লেখা দেখতে পারি, যেখানে মুভির শুরুতে যখন সে ঘুম থেকে উঠেছিল তখন তার টি শার্টে কিছু লেখা ছিল না। এখন ঘুম থেকে ওঠার পরে ঘরের মধ্যে পানি দেখার পরে অ্যানাও পুরোপুরি শক্ট হয়ে যায়। আর তখনই আগের বারের মতো এইবারও তার কাছে জোয়ের কল চলে আসে। জো তাকে বলে যে তোমার সিকিউরিটির দায়িত্ব আমাকে দেয়া হয়েছে। আর যখন সে জোয়ের সঙ্গে কথাবার্তা বলছিল, তখন তার ছেলে জিন তাকে তার আঁকার ড্রয়িং দেখাতে চাইছিল, কিন্তু অ্যানা জোয়ের সাথে কথাবার্তাতে ফোকাস করতে চাইছিল। এই জন্য সে জিনকে বকাঝকা করা শুরু করে আর জিন রাগ হয়ে সেখান থেকে চলে যায়। আর এরপরে জো তাকে বলে যে তোমার টেনশন করার কোনো কারণ নেই, তোমার এবং তোমার ছেলেকে রেস্কিউ করার দায়িত্ব আমাকে দেয়া হয়েছে। তুমি দ্রুত ছাদে চলে যাও, আমিও খুব শীঘ্রই সেখানে এসে পৌঁছাচ্ছি। আর জো খুবই জোর দিয়ে জিনকে তার সঙ্গে নিয়ে যাওয়ার জন্য বলে। আর এই কথাটা শোনার পরে অ্যানার মনে পড়ে যায় তার অ্যাসিস্ট্যান্ট হিউনের বলা একটা কথা, যেখানে সে তাকে বলেছিল একটা সময় ল্যাব তোমার ছেলেকে তোমার থেকে ছিনিয়ে নেবে। এটা শোনার পরে সে দ্রুত জোয়ের কল কাট করে দেয় আর দ্রুত গিয়ে তার ছেলের মেডিসিনগুলো একটা ব্যাগের মধ্যে ভরে ফেলে। এরপর সে তার ছেলেকে খুঁজে বের করার চেষ্টা করে আর সে ওয়ার্ড্রপের মধ্যে তাকে খুঁজে পেয়ে যায়। আসলে সে তার মায়ের উপরে অনেক বেশি রাগ হয়েছিল, কারণ তার মা তাকে বকাঝকা করেছে। কিন্তু অ্যানা তাকে বুঝিয়ে বলে যে এখন রাগ হওয়ার সময় না, এখন তোমাকে যেই কোনো উপায়ে আমার কথা শুনতে হবে, নয়তোবা আমরা দুজনের একজনও বাঁচতে পারবো না। আর এরপরে যখন তার ছেলে তার কথা শুনতে রাজি হয়ে যায়, তখন অ্যানা তার ছেলেকে পিঠে করে নিয়ে দ্রুত অ্যাপার্টমেন্ট থেকে বেরিয়ে চলে আসে। তবে যখন সে সিঁড়ির দিকে যাওয়ার চেষ্টা করছিল, তখন সে সামনের বিল্ডিংয়ে জোকে দেখতে পারে, যে এইবার তাকে ডাকাডাকি করছিল। কিন্তু এইবার অ্যানা নিজেকে সেভ করার জন্য, মানে তার থেকে লুকানোর জন্য, সে দৌড়ে অন্যদিকে যাওয়ার চেষ্টা করছিল। কিন্তু তখন তুফানের মাত্রা আরও বেশি বেড়ে যায়। বিশাল বড় একটা ঢেউ এসে তাদের পুরো বিল্ডিংয়ের উপরে এসে আশ্রে পড়ে, যে জন্য বিল্ডিংয়ের মধ্যে পানি ঢুকে যায়। আর অ্যানা তার ছেলেকে নিয়ে নিজেও পানির নিচে তলিয়ে যায়। অ্যানা খুব কষ্ট করে তার ছেলেকে নিয়ে পানির সারফেসে চলে আসে আর এরপর সে জিনকে উপরে উঠতে সাহায্য করে, যাতে করে কোনো রকমে তার ছেলের জীবনটা সেভ হতে পারে। কিন্তু এগুলো করতে গিয়ে অ্যানার থেকে তার ছেলের মেডিসিনের ব্যাগটা হারিয়ে যায়। এই জন্য সে মেডিসিনের ব্যাগ খোঁজা শুরু করে। কিন্তু একটু পরে সে বুঝতে পারে তার ছেলে তার সাথে নেই, সে কোথায় যেন গায়েব হয়ে গেছে। এই জন্য সে তার ছেলেকে খোঁজা শুরু করে। আর তখন অ্যানার একটা স্মৃতি মনে পড়ে যায়। তার মনে পড়ে যায় সেই ইউনার একটা সুইমিং গগল হাতে নিয়ে বসেছিল। আর যখন বর্তমানে অ্যানা তার পকেটে হাত দেয়, তখন সে দেখতে পারে তার পকেটে সেই একই গগলটা ছিল। এটা দেখার পরে অ্যানা পুরোপুরি শক্ট হয়ে যায়, কারণ সে বুঝতেই পারছিল না এইটা তার পকেটে কি করে চলে আসলো। তবে তখনই অ্যানা বেহুশ হয়ে যায়। আর এর পরের সিনে আমরা দেখতে পারি জো তাকে হুশে আনার চেষ্টা করছিল। আর যখন সে হুশে আসে, তখনই জোর রিপোর্টিং করা শুরু করে। আমরা দেখতে পারি অ্যানার গেঞ্জির নাম্বার চেঞ্জ হয়ে 787 হয়ে গেছে। অ্যানা জোকে দেখার পরে অনেক বেশি ভয় পেয়ে যায়। আর জো তাকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করলেও অ্যানা তার ছেলেকে খোঁজার জন্য ভিন্ন দিকে যাওয়ার চেষ্টা করে, মানে সে জোকে ফাঁকি দেওয়ার চেষ্টা করছিল। কিন্তু জো তাকে থামিয়ে মোবাইলে একটা ছবি দেখায়, যেখানে অ্যানা দেখতে পারে তার ছেলে মানুষের মধ্যে হাঁটছিল আর সে সিঁড়ির দিকে যাওয়ার চেষ্টা করছিল। সেও চাইছিল যাতে করে ছাদের দিকে যাওয়া যায়। এখন জো অ্যানাকে শান্ত করার অনেক রকম চেষ্টা করে আর সে তাকে নিয়ে সিঁড়ির দিকে যাওয়ার চেষ্টা করে, কিন্তু অ্যানা তার কোনো কথাই শুনছিল না।
জো তাকে বলে তোমার ছেলেকে খোঁজার জন্য আমরা সিকিউরিটি টিম পাঠিয়েছি, খুব শীঘ্রই তারা তাকে খুঁজে বের করে ফেলবে। কিন্তু অ্যানা তার কোনো কথাই শুনছিল না, বরং সে বলছিল যতক্ষণ আমার ছেলেকে পাওয়া না যায় ততক্ষণ আমি তাকে খোঁজা চালিয়েই যাব। তবে যখন জো তাকে জোর করে নিয়ে সিঁড়ির দিকে যাওয়ার চেষ্টা করছিল তখন অ্যানা তার গানটা নিয়ে নেয় আর উল্টো সেই গান দিয়ে তাকেই পয়েন্ট করে তার ছেলে সম্পর্কে জিজ্ঞেস করা শুরু করে। এখন যখন জো অ্যান্সারটা দিতে যাচ্ছিলই তখনই গ্যাসের লিকেজের জন্য বিশাল বড় একটা ব্লাস্ট হয়ে যায়, যেই ব্লাস্টের জন্য অ্যানার ব্যালেন্স নষ্ট হয়ে যায়। আর যখন অ্যানা পানির মধ্যে পড়তে যাচ্ছিল তখন একেবারে শেষ মুহূর্তে জো এসে তার হাতটা ধরে ফেলে আর তার জীবনটা কোনো রকমে সেভ করে ফেলে। তবে তখন তার টি শার্টের নাম্বার চেঞ্জ হয়ে 193 হয়ে যায়। এখন জো তাকে বলে যে তোমার ছেলে সম্পর্কে আমি তেমন কিছুই জানি না, তুমি প্লিজ আমার সঙ্গে উপরে চলে আসো। কিন্তু অ্যানা তার কোনো কথা শুনতে চাইছিল না, বরং সে তাকে ছেড়ে দিয়ে সোজা পানির মধ্যে পড়ে যায়। এরপরে অ্যানা আবারও বিল্ডিংয়ের মধ্যে চলে আসে। সে দেখতে পারে সে 10 নম্বর ফ্লোরে আছে। এই জন্য সে এলিভেটরের কাছে গিয়ে জোরে চিৎকার করে করে জিজ্ঞেস করা শুরু করে যে ভেতরে কেউ আটকা পড়ে আছে কিনা। তখন একটা বাচ্চার আওয়াজ সে শুনতে পারে, যেই বাচ্চার নাম ছিল জি তাকে জিজ্ঞেস করে যে তুমি কি করে জানলে আমি এখানে আটকা পড়ে আছি। এখন এইটা শোনার পরে অ্যানাও পুরোপুরি শকড হয়ে যায়, কারণ সেও বুঝতে পারছিল না সে এই ব্যাপারটা কী করে জানলো যে এলিভেটরের মধ্যে কেউ একজন আটকা পড়ে আছে। কিন্তু আপাতত সে এই কোয়েশ্চেনটাকে ইগনোর করে দ্রুত তাকে সেভ করার জন্য ব্যস্ত হয়ে পড়ে। এরপরে অ্যানা পানির মধ্যে ডুব দিয়ে এলিভেটরের দরজা খোলার চেষ্টা করে, কিন্তু তখনই তার হার্ট অ্যাটাক চলে আসে, যেই জন্য সে পানির মধ্যেই মারা যায়। কিন্তু পরের সিনে আমরা আবারও অ্যানাকে সেই এলিভেটরের কাছেই দেখতে পারি। এইবার সে জিকে বলে যে আমি এলিভেটর খোলার জন্য কিছু জিনিসপত্র আনার চেষ্টা করছি, তুমি এখানেই বসে থাকো। এরপরে যখন অ্যানা এলিভেটরের জিনিসপত্র আনার জন্য অন্যদিকে মুভ করা শুরু করে তখন আমরা দেখতে পারি তার টি শার্টের নাম্বার পরিবর্তন হয়ে গেছে, এখন তার টি শার্টের নাম্বার 4007 হয়ে গেছে। এরপরে অ্যানা একটা লাকড়ির টুকরো নিয়ে আসে আর সেটার সাহায্যে এলিভেটরের দরজা ওপেন করে ফেলে আর সে কোনো রকমের জিকে সেভ করে তার সঙ্গে করে বাইরেও নিয়ে আসে। এরপর সে জিকে নিয়ে একটা অ্যাপার্টমেন্টে চলে আসে আর এখানে তাকে শান্ত করার চেষ্টা করে। সে তাকে বলে যে তুমি এখন সম্পূর্ণ সুস্থ আছো এবং তোমার দাদাও সম্পূর্ণ নিরাপদে আছে, সে এখন অ্যাপার্টমেন্টের মধ্যেই আছে। তবে এইটা শোনার পরে আরও একবার জি পুরোপুরি শক্ট হয়ে যায়। সে তাকে জিজ্ঞেস করে যে তুমি কি করে জানলে আমার দাদা নিরাপদে আছে, আমি যে আমার দাদার কাছে যাচ্ছি এইটা তুমি কি করে জানলে। তবে এইটা শোনার পরে আরও একবার অ্যানা পুরোপুরি শক্ট হয়ে যায়, কারণ এইবারও সে বুঝতে পারছিল না সে কিভাবে এই ব্যাপারটা জানতে পারলো। এই জন্য সে তাকে বলে যে আমি কিছুই জানি না কিভাবে আমি এগুলো জানছি, তবে আমার মনে হচ্ছিল এই জন্য আমি বলে দিয়েছি। এর একটু পরে অ্যানা জিকে বলে যে হয়তোবা কিছুক্ষণ পরেই আমার মৃত্যু হয়ে যাবে। এই জন্য সে তার ছেলের ফেস সম্পর্কে ভালো করে জিকে বুঝিয়ে বলে আর তাকে বলে যে যদি তুমি আমার ছেলেকে দেখতে পারো তাহলে তাকে গিয়ে বলবে যে তোমার মা তোমাকে খুঁজছে। তবে তখন জি তাকে বলে যখন আমি এলিভেটরের মধ্যে বন্দি ছিলাম তখন আমি একটা ছেলের সঙ্গে 2টা লোকের কথা শুনতে পেয়েছিলাম, যেখানে সেই 2টা লোক ছেলের কাছে তার মায়ের সম্পর্কে জিজ্ঞেস করছিল আর তারা তাকে বারবার করে এইটাও জিজ্ঞেস করছিল যে তোমার কি ডোরকোড মনে আছে। আর আমার মনে হচ্ছে হয়তোবা তারা উপরের ফ্লোরের দিকে গিয়েছে। এগুলো শোনার পরে অ্যানা জিকে থ্যাংক ইউ বলে আর দ্রুত তার ছেলেকে খোঁজার জন্য উপরের দিকে যাওয়া শুরু করে। কয়েক ফ্লোর উপরে যাওয়ার পরে অ্যানা 2টা ছেলেকে দেখতে পারে যারা মাত্রই একটা অ্যাপার্টমেন্ট থেকে চুরি করে বেরিয়ে যাওয়ার প্রিপারেশন নিয়েছিল। আর যখন তারা অ্যানাকে দেখতে পারে তখন তারা অ্যানাকে ধরে পেটানো শুরু করে, মানে তারা তাকে মেরে ফেলার চেষ্টা করছিল। কিন্তু তখনই নিজে নিজেই দরজাটা ওপেন হয়ে যায় আর তখন আমরা জিয়ের সঙ্গে জো নামের সেই লোকটাকে দেখতে পারি। আসলে সে এসেই সময় নষ্ট না করে দ্রুত মধ্যে চলে যায় আর সেই 2টা ছেলেকে ধরে ধোলাই করা শুরু করে। একটা ছেলেকে মারতে মারতে সে পানির মধ্যে ফেলে দেয় আর অন্য একটা ছেলেকে ধরে ধোলাই করে বারবার করে জিন সম্পর্কে জিজ্ঞেস করছিল, কারণ তারা মনে করছিল হয়তোবা তারা জিন সম্পর্কে জানে। আর নির্যাতন সহ্য না করতে পেরে এই ছেলেটা বলে দেয় যে তুমি যেই ছেলের কথা জিজ্ঞেস করছো সে একটা সময় আমাদেরকে ফেলে রেখে এখান থেকে চলে গিয়েছে। এইটা শোনার পরে জো তাকেও পানির মধ্যে ফেলে দেয়। এরপরে জো এসে অ্যানাকে বলে যে তোমার ছেলেকে কেউ অপহরণ করেনি, বরং সে নিজেই কোথাও লুকিয়ে গেছে। তুমি কি জানো সে কোথায় লুকাতে পারে, কারণ তাকে আমার খুব দরকার। তবে অ্যানা তাকে বলছিল যে না, আমি নিজেও জানি না সে কোথায় লুকাতে পারে, কারণ এমনটা সে এর আগে কোনোদিন করেনি। এটা শোনার পরে জো পুরোপুরি শক্ট হয়ে যায়। তবে সে অ্যানাকে এখানে একা রেখে দিয়েই দ্রুত বেরিয়ে চলে যায়। আর তখন অ্যানা পাশের বিল্ডিংয়ে অন্য একটা সিন দেখতে পারে, মানে সে পুরনো একটা স্মৃতি দেখতে পারে যখন সে তার ছেলে জিনকে সুগার অ্যাটাক থেকে সেভ করেছিল, মানে সেই বৃদ্ধ কাপলের অ্যাপার্টমেন্টের মধ্যে সিনটা। এরপরে অ্যানা আবারও জিয়ের কাছে চলে আসে আর তাকে বলে যে আমি এখান থেকে চলে যাচ্ছি। আর সে জিকেও কনভিন্স করার চেষ্টা করে যাতে তার সঙ্গে সে চলে যায়, কিন্তু জি কান্না করতে করতে তাকে বলছিল যে আমি আমার দাদা দাদিকে কোনোভাবেই ছাড়তে পারবো না, আমি তাদের সঙ্গে এখানেই থাকবো, মরতে হলে তাদের সঙ্গে এখানেই মরবো। আর এগুলো শোনার পরে যখন অ্যানা চলে যাওয়ার চেষ্টা করছিল তখনই জিয়ের দাদি তাকে একটা জুসের বোতল দেয়, তাকে বলে এইটা তোমার ছেলের জন্য।
আর এইটা শোনার পরে অ্যানা পুরোপুরি শক্ট হয়ে যায়। আর সে তাকে জিজ্ঞেস করে যে তুমি কি করে জানলে আমার ছেলের ডায়াবেটিস আছে। তবে জিয়ের দাদি এটার কোনো অ্যান্সারই দেয় না। আর যখন অ্যানা বাইরে বেরিয়ে চলে আসে তখন তার মনে পড়ে তার ছেলেকে দ্রুত জুস খাওয়াতে হবে, কারণ তার কিছুক্ষণ পরপরই অ্যাটাক চলে আসে। যদি সে বেশিক্ষণ জুস না খেয়ে থাকে তাহলে হয়তোবা তার মৃত্যু হয়ে যেতে পারে। আর যখন অ্যানা তার ছেলেকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে তখন জো তাকে ফলো করা শুরু করে। আর জো তাকে বলে যে আমার তোমার কথার উপরে বিশ্বাস হচ্ছে না, তোমার ছেলে হয়তোবা তোমাকে ছেড়ে যায়নি। কিন্তু অ্যানা তাকে ক্লিয়ার করে বলে দেয় সে আমাকে ছেড়ে চলে গিয়েছে। কিন্তু জো তাকে জিজ্ঞেস করে যে একটা ছেলে তার মাকে ছেড়ে দিয়ে কেন পালিয়ে যাবে। তখন অ্যানা তাকে বলে যে আমিও এই জিনিসটাই জানতে চাই, এই জন্যই আমি তাকে খুঁজে বের করতে চাই। তাছাড়া আগের বারও আমি তাকে খুঁজে বের করতে ব্যর্থ হয়েছিলাম। আর এই কথাবার্তার মাধ্যমে আমরা এই জিনিসটা স্পষ্টভাবে বুঝতে পারি যে আসলে এটা হচ্ছে সেই এক্সপেরিমেন্ট, যেই এক্সপেরিমেন্টের কথা অ্যানা একটু আগে বলেছিল, যেখানে অ্যানা নিজেই বলেছিল সে একজন মাকে তার বাচ্চাকে বারবার খুঁজে বের করতে দিবে আর মাঝে মাঝে বাধাও দিয়ে দিবে যাতে করে সে ভালো করে মডেল টেস্ট করতে পারে। আর অ্যানার টি শার্টের উপরে যেই নাম্বারগুলো দেখানো হয়েছিল সেগুলো ছিল তার অ্যাটেম্পটেড নাম্বার, মানে সে কতবার খুঁজে বের করার চেষ্টা করেছে সেইটা টি শার্টে লেখা ছিল। আর যখন সে কোনো অ্যাটেম্পটে ফেল করত তখন এক্সপেরিমেন্ট আবারও দ্বিতীয়বার চালু হয়ে যেত আর সেইটা আবারও শুরু থেকে শুরু হতো। এরপরে অ্যানা জোয়ের কাছে রিকোয়েস্ট করে বলা শুরু করে। সে বলে আমি অনেকগুলো অ্যাপার্টমেন্ট দেখা শেষ করে ফেলেছি, এখন শুধু অল্প কিছু অ্যাপার্টমেন্টই বাকি আছে। এই জন্য সে জোয়ের কাছে তাকে খুঁজে বের করার জন্য সাহায্য চায়। জো তাকে সাহায্য করার জন্য রাজি হয়ে যায়, কিন্তু অ্যানা পুরোপুরি শক্ট হয়ে যায়, কারণ সে বুঝতে পারছিল না জো কোনো চিন্তাভাবনা ছাড়া কেন তাকে সাহায্য করতে রাজি হচ্ছে। এরপরে অ্যানা তার ছেলেকে খুঁজতে বেরিয়ে পড়ে আর তাকে খুঁজতে খুঁজতে তার টি শার্টের নাম্বার পরিবর্তন হয়ে 7993-তে চলে আসে। এরপরে যখন অ্যানা 18 নম্বর ফ্লোরে চলে আসে তখন সে একটা মহিলার চিৎকারের শব্দ শুনতে পারে। আসলে এটা ছিল সেই প্রেগনেন্ট মহিলা যাকে অ্যানা আরও একবার আগে দেখতে পেয়েছিল। তবে এইবার এই মহিলা তার বাচ্চার জন্ম দিয়ে ফেলেছে। এটা দেখার পরে অ্যানা দৌড়ে গিয়ে তাকে সাহায্য করে। আর এখানে মহিলার তার বাচ্চাকে দেখার পরে অ্যানা অনেকটা ইমোশনাল হয়ে যায়। তবে তখনই সেই মহিলার হাজব্যান্ড দৌড়ে পানি নিয়ে চলে আসে যাতে করে সে ডেলিভারিতে সাহায্য করতে পারে। তবে যখন সে দেখতে পারে তার ওয়াইফ বাচ্চার জন্ম দিয়ে ফেলেছে তখন সে অনেক বেশি হ্যাপি হয়ে যায়। আর তখন এই মহিলা তাকে বলে যে আমি আগেই স্বপ্নে দেখতে পেয়েছিলাম যেই দিন আমি বাচ্চার জন্ম দেব সেই দিন একটা বড় বন্যা হবে। আর এইটা শোনার পরে অ্যানার মনে পড়ে যায় তার ছেলের কথা। আসলে তার মনে পড়ে সেই দিনের সেই স্মৃতি যখন তার ছেলে তাকে বলেছিল সেও একটা স্বপ্ন দেখেছে। আসলে তার ছেলে যেই স্বপ্নটা দেখেছিল সেইটাই সে ড্রয়িং করেছিল আর সেটা তার মাকে সে দেখাতে চাইছিল। কিন্তু যেহেতু অ্যানা তখন ফোনে ব্যস্ত ছিল এই জন্য সে তার মাকে সেই ড্রয়িংটা দেখাতে পারেনি। আর তার ছেলে রাগ হয়ে বলে দিয়েছিল সেটা আমি তোমার ফোনে পাঠিয়ে দিয়েছি। এই জন্য এখন অ্যানা তার ফোনটা বের করে আর ফাইনালি সে তার ছেলের আঁকা ড্রয়িংটাকে দেখেই ফেলে। তবে এই ড্রয়িংটা দেখার পরে সে পুরোপুরি শক্ট হয়ে যায়, কারণ সে দেখতে পারে এইটা তারই একটা পিকচার ছিল। আসলে তার পেছনে একটা হেলিকপ্টার দাঁড়িয়েছিল। আর এটা দেখার পরেই তার মনে পড়ে যায় এইটা ছিল সেই সিনটা যখন সে প্রথমবার তার ছেলেকে ছেড়ে দিয়ে চলে গিয়েছিল। আর তার ছেলে চোখ খুলে দেখতে পেয়েছিল তার মায়ের পেছনে একটা হেলিকপ্টার আর তার মা তাকে রেখে দিয়ে হেলিকপ্টারে উঠে চলে গিয়েছে। আর এখন অ্যানা যখন দেখতে পারে তার ছেলে এই একই ড্রয়িংয়ের অনেকগুলো কপি তাকে বারবার করে পাঠিয়েছে তখন সে অনেক বেশি আপসেট হয়ে যায়। আর তখন তার মনে পড়ে তার ছেলে যখন ওয়ার্ড্রপের মধ্যে লুকিয়েছিল তখন সে তাকে বলেছিল যে আমি অনেক দিন ধরেই তোমাকে মিথ্যা কথা বলছি। আর এইটা চিন্তা করার সঙ্গে সঙ্গেই অ্যানা তার অ্যাপার্টমেন্টের দিকে দৌড়ে যাওয়া শুরু করে, কারণ তার মনে হচ্ছিল হয়তোবা তার ছেলে সেই ওয়ার্ড্রপের মধ্যে লুকিয়ে আছে। আর সে এই আশায় গিয়ে ওয়ার্ড্রপটা খুলে ফেলে যে তার ছেলে হয়তোবা এটার মধ্যে আছে। কিন্তু তখনই সোলজার এসে তার উপরে আক্রমণ করে দেয় আর তাকে সেখানেই বেহুশ করে ফেলে। আর যখন অ্যানা জ্ঞান ফিরে পায় তখন সে ড্রাগের নেশার মধ্যে ছিল। এখানে জো নামের সেই লোকটাও ছিল। সে অ্যানাকে বলে যখন তোমার ছেলেকে খুঁজে পেয়ে যাব তখন তোমাকে আমরা পুরোপুরি হোশে নিয়ে আসব। তবে এখন তোমাকে ছাদে নিয়ে যাওয়া অনেক জরুরি, কারণ সেখানে তোমার জন্য সোলজাররা ওয়েট করছে। তবে তখন অ্যানা জোকে বলে যে সোলজাররা তোমার সঙ্গে বেইমানি করছে, তুমি যখনই ছাদে গিয়ে পৌঁছাবে তখন তোমাকেও মেরে ফেলা হবে। আর এটা শোনার সঙ্গে সঙ্গে জোয়ের মনে পড়ে যায় সেই দিনের সেই স্মৃতিটা যখন সে ছাদে গিয়েছিল আর তাকে শ্যুট করে মেরে ফেলা হয়েছিল। এই জন্য জো পুরোপুরি শক্ট হয়ে যায় আর এখন সে নিজেও সত্যিটা জানতে চায়। এই জন্য সে অনেক চিন্তাভাবনা করার পরে নিজেই সোলজারদের উপরে আক্রমণ করার সিদ্ধান্ত নেয়। তবে এরপরে যখন জো সোলজারদের উপরে আক্রমণ করে দেয় তখন সে এক এক করে সমস্ত সোলজারদেরকে মেরে ফেললেও লাস্টের যেই সোলজার জীবিত ছিল সে উল্টো জোয়ের উপরে আক্রমণ করে দেয় আর তাকে মেরে ফেলার প্রিপারেশন নেওয়া শুরু করে। কিন্তু তখন অ্যানা জোকে সাহায্য করে, সে শ্যুট করে সেই সোলজারকে মেরে ফেলে। আর এরপরে অ্যানার বলাতে জো তাকে একটা সাবস্টেন্স ইনজেকশন করে দেয় যেই জন্য অ্যানা আবারও পুরোপুরি সুস্থ হয়ে যায়।
এরপরে অ্যানা জোকে সমস্ত কথাগুলো বলে দেয়। সে বলে প্রথমবার যখন আমি আমার ছেলেকে ছেড়ে দিয়েছিলাম তারপর থেকে বারবার করেই আমার ছেলে গায়েব হয়ে যাচ্ছে, আর একবারও আমি তাকে কোনোভাবেই খুঁজে বের করতে পারছি না। তাছাড়া আমরা এখন যেই কথাবার্তাগুলো বলছি সেগুলো এর আগে কয়েক হাজার বার হয়েছে। আর এগুলো শোনার পরে জোয়ের মেমোরিও আস্তে আস্তে করে মনে পড়া শুরু হয়ে যায়। জো বুঝতে পারে সে এর আগেও কয়েক হাজার বার অ্যানার সঙ্গে মিলে সিকিউরিটি গার্ডদের বিরুদ্ধে ফাইট করেছিল। এরপরে অ্যানা জোকে বলে যে জিন এই ব্যাপারগুলো আগে থেকেই জানতো, এই জন্যই সে বারবার করে লুকিয়ে পড়তো, কারণ সে চাইতো না তার মা তাকে আবারও ছেড়ে দিয়ে চলে যাক। আসলে জিন যখন প্রচণ্ড রাগ হতো বা ভয় পেত তখন সে গিয়ে ওয়ার্ডরোবের মধ্যে লুকিয়ে পড়তো, আর আমি তাকে বারবার করে খুঁজে বের করার চেষ্টা করতাম। তবে ঠিক তেমন করেই বারবার করে সোলজাররা আমাকে আটকে ফেলতো, যেমন করে প্রথমবার আমাকে সোলজাররা আটকে আমার থেকে আমার বাচ্চাকে ছিনিয়ে নিয়েছিল। আসলে এইবার যদি আমি জিনের কাছ পর্যন্ত পৌঁছেও যাই তবে হয়তোবা জিন আমাকে দেখতেও চাইবে না, কারণ তার এখনও মনে হচ্ছে হয়তোবা তার মা তাকে ছেড়ে দিয়েছে আর হয়তো এইবারও সে তাকে ছেড়ে দেবে। তবে তখন জো তাকে বলে যে এই চিন্তাটা ভুল, যদিও তার মনে হচ্ছে তার মা তাকে ছেড়ে দিয়ে চলে গিয়েছে তবে সে কখনোই তার মাকে ঘৃণা করেনি, বরং এখনও সে লুকিয়ে হয়তোবা বসে আছে কখন তার মা তাকে সেভ করতে আসবে, এই জন্য সে তার মায়ের জন্য অপেক্ষা করছে। জো তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে, সে তাকে বলে একেবারেই ভেঙে পড়া চলবে না, তোমাকে যেই কোনো উপায়ে তোমার ছেলেকে খুঁজে বের করতে হবে। আর এর পরের সিনে আমরা দেখতে পারি অ্যানা 21,499 নম্বর অ্যাটেম্পটে আছে, আর এইবার সে পানির নিচে সোলজারদের সঙ্গে ফাইট করে তাদেরকে কোনো রকমে হারিয়ে ছাদের দিকে যাওয়ার চেষ্টা করে। আর যখন সে ছাদে চলে আসে তখন এখানে সে একটা বন্ধ ওয়ার্ডরোব দেখতে পারে, আর যখন সে গেটটা ওপেন করে তখন সে এটার মধ্যে তার ছেলেকে পেয়ে যায়, যে এখন বেহুশ অবস্থায় ছিল। এই জন্য প্রথমে অ্যানা তাকে জুস খাওয়ায়, তবে সে জ্ঞান ফিরে পাচ্ছিল না। এই জন্য অ্যানা প্রচণ্ড আপসেট হয়ে কান্না করতে করতে তাকে বলে যে তোমার হয়তোবা মনে হচ্ছে তোমার মা তোমাকে ছেড়ে দিয়েছে, কিন্তু তখনই তার ছেলে জ্ঞান ফিরে পায়। আর সে তাকে বলে যে আমি মনে করছি না তুমি আমাকে ছেড়ে দিয়েছো, বরং তুমিই আমাকে বলেছিলে তোমার জন্য ওয়ার্ডরোবের মধ্যে লুকিয়ে অপেক্ষা করতে। আর এইটা শোনার পরে অ্যানার তার পুরনো স্মৃতি মনে পড়ে যায়। আসলে যখন প্রথমবার তার থেকে তার বাচ্চাকে ছিনিয়ে নেওয়া হয়েছিল তখন অ্যানা প্রথমে গিয়ে তার ছেলেকে গুড বাই বলেছিল, আর এরপর সে তার কানে গিয়ে চুপি চুপি বলেছিল যে ছাদে একটা ছোট ওয়ার্ডরোব আছে, তুমি সেই ওয়ার্ডরোবের ভেতরে গিয়ে লুকিয়ে পড়বে, কেউ কখনো সেটার উপরে সন্দেহ করবে না, আর সেখানে তুমি ততক্ষণ লুকিয়ে থাকবে যতক্ষণ আমি তোমাকে নিতে সেখানে না আসি। আর এইটা শোনার পরে এই জিনিসটা আমরা ক্লিয়ার হয়ে যাই যে এই পুরো জিনিসটা অ্যানার একটা চাল ছিল। অ্যানা ইচ্ছা করে এই চালটা চেলে পুরো ল্যাবের সবাইকে ধোঁকা দিয়েছে। আসলে তার উদ্দেশ্য ছিল এক্সপেরিমেন্টের সময় যাতে করে সে সবচেয়ে বেশি সময় তার ছেলের সঙ্গে পার করতে পারে আর এক এক করে ল্যাবের সবাইকে শেষ করে ফেলতে পারে। আর তখন আমাদের কাছে এই জিনিসটাও স্পষ্ট হয়ে যায় যে অ্যানা কেন নিজেই এই এক্সপেরিমেন্টের পার্ট হতে রাজি হয়েছিল। এরপরে গল্প অনেকটা পেছনে চলে আসে যখন অ্যানার স্পেসশিপের সামনে একটা স্পেসশিপ ব্লাস্ট হয়েছিল। আমরা দেখতে পারি অ্যানার পেটের মধ্যে এসে একটা টুকরো ঢুকে গিয়েছিল, আর তখন সে প্রজেক্ট হেডকে বলেছিল সেই মাদারের ভূমিকা পালন করবে যেই মাদার তার বাচ্চাকে খুঁজে বের করার চেষ্টা করছে। আসলে অ্যানার বিশ্বাস ছিল শুধুমাত্র তার এই কাজটা করার মাধ্যমেই সে নতুন হিউম্যানের মধ্যে ইটারনাল ইনস্টিংগুলোকে দিতে পারবে। এই জন্য অ্যানাকে আহত অবস্থায় রকেটের মধ্যে একটা চেম্বারের মধ্যে নিয়ে আসা হয়, আর এখানে তাকে একটা বেডের উপরে শুইয়ে তাকে আর্টিফিশিয়াল বডির সঙ্গে কানেক্ট করা হয়, আর তার ব্রেইন থেকে সমস্ত মেমোরি ডাটা বের করে নিয়ে আসা হয়, আর সেগুলোকে জিনের মেমোরি ডেটার সঙ্গে কানেক্ট করে দেওয়া হয়। আর তখন এই জিনিসটা আমরা ক্লিয়ারলি বুঝতে পারি যে কেন জিনের তার মায়ের বলা কথা মনে ছিল, কিন্তু অ্যানা বারবার করে তার মেমোরি লস করছিল। আর এই জন্যই অ্যানা পরবর্তীতে মাল্টিপল অ্যাটেম্প নেওয়া শুরু করে দিয়েছিল, কিন্তু সে কোনোভাবেই তার ছেলেকে খুঁজে বের করতে পারছিল না। যাই হোক, এখন যখন সে বাস্তবে তার ছেলেকে খুঁজে বের করে ফেলেছে তখন তার ছেলে তাকে সমস্ত স্মৃতিগুলো মনে করিয়ে দিয়েছে। কিন্তু তখনই এখানে ল্যাবের সেই সোলজাররা চলে আসে যারা তাদেরকে ধরার জন্য এদিকেই আসছিল। তবে তখন অ্যানা পকেট থেকে সেই গগলটা বের করে যেটা তার মেমোরিতে সে আগে থেকেই সেভ করে রেখেছিল। এইবার সেই গগলটা তার ছেলেকে দিয়ে বলে দ্রুত গিয়ে পানির মধ্যে লাফ দেওয়ার জন্য। আর যখন তার ছেলে পানির দিকে যাওয়ার চেষ্টা করছিল তখন অ্যানা সোলজারদের উপরে আক্রমণ করে দেয়, আর এমনটা করার সঙ্গে সঙ্গেই ল্যাবের মধ্যে বিশাল বড় একটা ব্লাস্ট হয়ে যায়, যেই জন্য ল্যাবটা সেখানে ডিস্ট্রয় হয়ে যায় আর এক্সপেরিমেন্টও সেখানে ফেল হয়ে যায়। আর এমন করেই জিন ল্যাবের সবাইকে হারিয়ে দিয়ে নিজেকে ফ্রি করে ফেলেছিল, আর অ্যানাও এই এক্সপেরিমেন্ট থেকে নিজেকে মুক্ত করে ফেলেছিল। এরপর অ্যানা সোলজারদের থেকে নিজেকে মুক্ত করে নিজেও গিয়ে পানির মধ্যে লাফ দেয়। তবে যখন সে জিনের কাছ পর্যন্ত এসে পৌঁছায় তখন সে দেখতে পারে তাদের দিকে বড় বড় ঢেউ আসছিল। এই জন্য তখন অ্যানার মনে পড়ে যায় জিনের ডাইভিং ট্রেনিংয়ের কথা। এই জন্য সে জিনকে বলে যে এখন আমরা দুজন একসাথে ট্রেনিং করব, আমরা দুজন একসাথে ডুব দেব। আর এতটুকু বলার সঙ্গে সঙ্গেই তাদের উপরে বিশাল বড় একটা ঢেউ আশ্রে পড়ে, যেই জন্য তাদের দুজনের সেখানেই মৃত্যু হয়ে যায়।
আর সেই সাথে পুরো হিউম্যান রেসও এখানে শেষ হয়ে যায়। আর এমনই একটা ইন্টারেস্টিং পয়েন্টে এই পুরো মুভিটা এখানেই শেষ হয়ে যায়।